এক ভদ্রলোক এক চায়ের দোকানে গেছেন। যাওয়ার পর যে চা দিচ্ছে, চায়ের দোকানে একজন মালিক বসে আছেন অন্যদিকে, আর তার কর্মচারী চা দিচ্ছে। সেই ভদ্রলোক তার ফ্লাস্কটাকে ওই কর্মচারীকে দিলেন যে আমাকে এটা চা দিয়ে দাও। তারপর তিনি এমন কিছু বললেন যে কর্মচারী হা করে তার দিকে তাকিয়ে আছে। এবার মালিক দেখলো 2 মিনিট, তারপরে কর্মচারীকে শেষে বলছে বলছে চায়ের দোকানের মালিক আর কি, যে কী হলো রে, ফ্লাস্কটা ভদ্রলোক দিয়েছেন, তাকে চাটা দিবি তো? তো ভদ্রলোক এমন কিছু বললেন সেই কর্মচারীকে যে কর্মচারী ভেবে পেল না কী করবো। ফ্লাস্ক তো দিয়ে দিয়েছে চা দেওয়ার জন্য, কী বললো কথাটা সে হলো ব্যাপার। তাতে মালিক তখন উঠে এসে বলছে, কী হলো, তুই দাঁড়িয়ে আছিস চা না দিয়ে? না হুজুর, দেখুন কি বলছেন। না কি হলো, কি বলছেন বলুন। না আমি আর কি বলবো দাদা, ফ্লাস্কটা দিয়েছি আর বলি যে ওই ফ্লাস্কটায় 2 কাপ দুধওয়ালা চা আর 2 কাপ সাদা চা দিয়ে দিতে। তো দাঁড়িয়ে আছে বলুন। বাস, মালিক কর্মচারী কেন, মালিকও হা করে দাঁড়িয়ে রইল। কি বলছে, খেপা বটে না খেপা নয়। যাই হোক, চলে আসছি আমরা কোর্সে দেখি 1.3 পেজ 13 5-এর প্রশ্ন। 5-এর প্রশ্ন দেখা যাক। 5-এর প্রশ্ন সহজ প্রশ্ন। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। তাহলে জমিটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে আয়তক্ষেত্রের একটা জমি আছে, ক্ষেত্রফল দিয়েছে, পরিসীমা দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থ বার করতে বলেছে। নিয়মে বলে যা বার করতে বলবে সেটাকে এক্স ধরা হয়। তাহলে এখানে তোমাকে যেটা বার করতে বলেছে সেটাকে আমরা এক্স ধরবো। তাহলে দৈর্ঘ্য প্রস্থ যে কোনো একটাকে তুমি এক্স ধরতে পারো, একসঙ্গে 2 জায়গায় তো বসতে পারবে না, এক জায়গায় বসতে পারবে। তাহলে আমরা দৈর্ঘ্য বা প্রস্থ কোনোটাকে এক্স ধরে নিচ্ছি। সাপোজ আমি দৈর্ঘ্যটাকে এক্স ধরে নিচ্ছি। তাহলে শুরু করছি এখান থেকে। ধরি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য, আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য এক্স, এককটা চেক করো, বর্গ আছে তাহলে মিটার, বর্গ তো তুমি লিখতে পারো না ক্ষেত্রফল ছাড়া, এক্স মিটার। তাহলে এতে প্রস্থ কত হবে, তুমি তো ওয়াই ধরতে পারো না, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে তুমি এক কাজ করো, দৈর্ঘ্যটা তো ধরে নিয়েছ, এবারে ক্ষেত্রফলটা একটু লিখে নাও কত হচ্ছে। তাহলে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল বলেছে 2000 বর্গমিটার, 2000 বর্গমিটার। এবারে ক্ষেত্রফল যখন তোমাকে দিয়েছে, তুমি ক্ষেত্রফলের ফর্মুলা লিখো, যেটার মান দিবে তুমি জানবে তার ফর্মুলা পুট আপ হবেই, প্রশ্নের নিয়মে ওটা। এই যে পরিসীমা দিয়েছে, তার মানে পরিসীমার ফর্মুলা আমাদের পুট আপ করতে হবে পরে। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা আগে পুট আপ করবি। ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান তো 2000। এবারে দৈর্ঘ্যের জায়গায় তুমি কত লিখবে, এক্স ইন্টু প্রস্থ সমান 2000। এতই তুমি লক্ষ্য করো, প্রস্থ সমান তুমি পেয়ে গেলে কত, প্রস্থ সমান হচ্ছে 2000 বাই এক্স মিটার। তাহলে এর থেকে আমরা প্রস্থটা পেয়ে গেলাম, দৈর্ঘ্য আগেই লিখেছিলাম, প্রস্থটা আমি ক্ষেত্রফলের থেকে মান বলছি, আমি প্রস্থটা পেয়ে গেলাম। এবারে তুমি দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছো, তোমার হাতে এখন একটা স্টক আছে, সেটা হচ্ছে কোনটা, পরিসীমা। তাহলে এবার 2 নম্বর স্টেপে আসা যাক, পরিসীমা। তাহলে আবার আয়ত ক্ষেত্রাকার জমির পরিসীমা কত বলেছে, 180 মিটার। লিখো পরিসীমা 180 মিটার। ক্ষেত্রফলের ফর্মুলা বসিয়েছো, পরিসীমা কি দোষ করেছে, পরিসীমার ফর্মুলা বসাও। পরিসীমার ফর্মুলা 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান 180। এত 2 ইন্টু দৈর্ঘ্য এক্স, প্রস্থ 2000 বাই এক্স 180। এবার এটা সলভ করো, তুমি উত্তর পেয়ে যাবে। সলভ করা যাক, 2টা আমরা কেটে নিচ্ছি এখানে,
অতএব এটাকে লসাগু করে নাও, 2 রেখে ট্রান্সফার করে নাও, 2 90 180। আর এক্স লসাগু করো, এর সঙ্গে গুণ হয়ে যাবে এক্স এক্স, এক্স স্কোয়ার প্লাস 2000 ইজ ইকুয়াল টু এদিকে আছে 90, এটা ক্রস করে নাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2000 ইজ ইকুয়াল টু 90x, ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে গেল। এবার 90x কে ট্রান্সফার করো, অতএব এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার কথাটা? এটা ট্রান্সফার করলাম এটা। এবার বুঝতে পারছো কীভাবে চেক করো? মধ্যসহগ আমরা চলে আসছি এবারে মধ্যসহগের ফর্মুলা শুরু করি। মধ্যসহগ শুরু করছি, তাহলে একটু স্পিডে মধ্যসহগ হয়ে যাক। 2000 আছে, 50, 50 আর 40 খাবে, 50x মাইনাস 40x প্লাস 2000 ইজ ইকুয়াল টু 0। অতএব এক্স কমন যাবে, এক্স মাইনাস 50 মাইনাস 40 কমন, এক্স মাইনাস 50 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এরপর আমরা শেষ লাইনে আসছি এখান থেকে। অতএব আমরা এখান থেকে একটু চেঞ্জ করে নিচ্ছি, অতএব এক্স মাইনাস 50 ইন্টু এক্স মাইনাস 40 ইজ ইকুয়াল টু 0। সরি, হ্যাঁ ঠিকই আছে 0। এবারে নিশ্চয়ই আমরা দুটোকে পাঠ করে নেবো আলাদা, তাহলে দুটোকে আলাদা করে নাও। অতএব এক্স মাইনাস 50 ইজ ইকুয়াল টু 0 আর এক্স মাইনাস 40 ইজ ইকুয়াল টু 0। এক্স এর মান বার করে নিচ্ছি, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 50 ট্রান্সফার করলাম প্লাস 50 হলো, আর এখানেও আমরা এক্স ইজ ইকুয়াল টু ট্রান্সফার করছি মাইনাস 40টা প্লাস 40 হলো। এরপর 50 আর 40 তুমি লক্ষ্য করো, সাধারণত মাইনাস হয়, ঋণাত্মক আমরা বাদ যায়, পজিটিভ ধরতে হয়, কিন্তু এখানে দুটোই পজিটিভ আছে, দুটোই প্লাস আছে, তাহলে তুমি কি করবে? যখন দুটোই পজিটিভ আছে তাহলে তুমি এটাকে তো তুমি বাদ দিতে পারো না। তাহলে আমরা এবার অন্য কাজ করব, সেটা হচ্ছে যে যদি 50 হয় এক্স, তার মানে কি দৈর্ঘ্য 50, তাহলে প্রস্থ কত দেখো। আর যদি প্রস্থ এক্স হয়, সরি দৈর্ঘ্য 40 হয়, তাহলে প্রস্থ কত দেখো। তাহলে আমি যেটা বলছিলাম সেটা আমি ভাষায় লিখছি। তাহলে এইবারে যখন দুটোই প্লাস বেরোলো তখন তুমি কি করবে? যখন দৈর্ঘ্য x সমান 50 তখন প্রস্থ কত হবে? 2000 বাই এক্স। তাহলে প্রস্থ 2000 বাই এক্স সমান 2000 বাই 50 সমান 40, 5 4 20, 40 মিটার। তাহলে যখন x 50 হবে তখন প্রস্থ, দৈর্ঘ্য যখন x 50 ধরবো তখন প্রস্থ হবে 40। আর আমরা ঘুরিয়ে নিচ্ছি, আবার যখন দৈর্ঘ্য x সমান 40 ধরবো, 40 মিটার ধরবো, অতএব তখন প্রস্থ হবে 2000 বাই এক্স, 2000 বাই কত হচ্ছে 40, তার মানে হলো 50 মিটার। এবারে তুমি একটা জিনিস লক্ষ্য করো, যদি দৈর্ঘ্য 50 হয় তাহলে প্রস্থ কত হবে? 40। যদি দৈর্ঘ্য x 50 হয় তাহলে প্রস্থ কত হবে? 40। আবার যদি দৈর্ঘ্য 40 হয় প্রস্থ হবে 50। তাহলে তুমি এর শেষ কাজ লক্ষ্য করো, সেটা হচ্ছে দৈর্ঘ্য 50 প্রস্থ 40, এটা মানা যায়, দৈর্ঘ্য সবসময় বড় হয় প্রস্থর চেয়ে। কিন্তু দৈর্ঘ্য 40 প্রস্থ 50 এটা হতে পারে না, কারণ অলওয়েজ দৈর্ঘ্যটা বড় হয়। তাহলে আমরা শেষ ভাষা কি লিখব? যে কিন্তু যেহেতু দৈর্ঘ্য অলওয়েজ গ্রেটার দেন প্রস্থ, অতএব দৈর্ঘ্য হবে 50 মিটার আর প্রস্থ হবে 40 মিটার। তাহলে আমাদের এইটা নাকচ হয়ে গেল, কারণ দৈর্ঘ্য 40 প্রস্থ 50 হতে পারে না। এটাই হবে উত্তর, এটা আমাদের যুক্তি দেওয়া হবে এবং এটা আমাদের ফাইনাল উত্তর হবে। ক্লিয়ার আছে জিনিসটা? চলে আসছে আমরা পরের প্রশ্ন।
চলে আসছে ছয়ের প্রশ্ন। ছয়ের প্রশ্ন দেখো, দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির একক ঘরের অঙ্ক কত? তো খুব ভালো প্রশ্ন, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে ইম্পর্টেন্ট তো অবশ্যই, কিন্তু সবচেয়ে বড় কথা ভালো প্রশ্ন এটা। দুই অঙ্কের একটা সংখ্যা বলেছে। দুই অঙ্কের সংখ্যা মানে যার দুটো ডিজিট। মনে করো 25, এইটা দুই অঙ্কের সংখ্যা, আপ টু 99 দুই অঙ্কের সংখ্যা। এর মধ্যে কি কি থাকছে? একক আর দশক। জানো তোমরা সবাই যে একক থাকছে এবং দশক থাকছে। যখন 100 হয়ে গেল তখন 3 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে দুই অঙ্কের সংখ্যা এর এককের ঘরের অঙ্কটা বার করতে বলেছে। এবারে দুই অঙ্কের একটা সংখ্যা যদি হয়, তার মানে এটা তুমি ধরতে পারো না যে ধরি দুই অঙ্কের সংখ্যা সমান x, কারণ দুই অঙ্কের সংখ্যায় দুটা ডিজিট থাকে। তাহলে একটা একক একটা দশক। এবারে যেটা তুমি x ধরবে, কিছু ধরবে, সেটা হয় একককে ধরতে হবে না দশককে ধরতে হবে। এটা হচ্ছে নিয়ম। তাহলে আমরা এক কাজ করছি, যেহেতু প্রশ্ন বলেছে যে দুই অঙ্কের একটি সংখ্যা দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের অঙ্কে অপেক্ষা 3 কম, তাহলে আমরা এককের অঙ্কটাকে x ধরে শুরু করছি। কারণ আবার বলছি, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে কিন্তু দুটো ডিজিট হবে, একক আর দশক, কোনো একটাকে তুমি x ধরে নাও। তাহলে প্রশ্নটা ধরে আমরা শুরু করছি, ধরি এককের ঘরের অঙ্ক x। তাহলে এখান থেকে শুরু করা যাক। ধরি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার এককের অঙ্ক বা এককের ঘরের অঙ্ক আমি ধরে নিলাম x, এককের ঘরের অঙ্ক x। তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে? অতএব দশকের ঘরের অঙ্ক, তুমি প্রশ্নটা চেক করো, এককের ঘরের পর দশকের ঘরের অঙ্ক কত হবে। দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, এককের চেয়ে 3 কম। তাহলে একক যদি x হয়, দশকের অঙ্ক হবে তার চেয়ে 3 কম। ক্লিয়ার হয়ে গেল? ঠিক যেমন বলেছি তেমনি লিখেছি, এককের ঘরের অঙ্কের অপেক্ষা 3 কম, তাহলে দশকের অঙ্ক এককের ঘরের চেয়ে 3 কম। তুমি যদি এটাকে x ধরতে, তাহলে 3 বাড়িয়ে দিতে, x প্লাস 3 করে দিতে, তাও হতো। এইবারে বলেছে, এতটা হয়ে গেল এককের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্ক। এবার বলেছে সংখ্যাটি থেকে কিছু বিয়োগ করতে। সংখ্যাটা কত? তাহলে আগে তোমাকে সংখ্যাটা কত বার করতে হবে। অতএব দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, অতএব দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হলো, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার ফর্মুলা তোমাকে বুঝতে হবে যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার ফর্মুলা নির্দিষ্ট, সেটা হচ্ছে 10 গুণিত দশক যুক্ত একক। এটা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার ফর্মুলা। এটা এই জন্য এরকম হচ্ছে যে মনে করো যে তোমাকে আমি দুটো ডিজিট দিলাম, একটা 5 আর একটা 2। এবার এটাকে তুমি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তার মানে 25 করে দেখাও। তাহলে এই দুটোর মধ্যে এমন কোন সম্পর্ক তুমি করবে, এই দুটোকে যোগ বিয়োগ গুণ ভাগ কি করবে যে তুমি 25 পাবে? অন্য কোনো উপায় নেই। তুমি দুটোকে যোগ করো 25 পাবে না, বিয়োগ করো 25 পাবে না, গুণ করো 25 পাবে না, ভাগ করো 25 পাবে না। তুমি এই দুটোকে একমাত্র এবং একমাত্র একটা কাজ করলেই 25 পাবে, সেটা হচ্ছে এর সঙ্গে 10 গুণ করতে হবে আর যত হবে তাকে একে যোগ করতে হবে, তবেই তুমি 25 পাবে। 10 দুগুণে 20 আর 5-এ 25, যে কোনো সংখ্যা। 99 যদি দরকার হয়, তাহলে 99 তুমি তখনই বলতে পারবে 9 ডিজিটকে, যখন এর সঙ্গে 10 গুণ তার সঙ্গে 9 যোগ হবে, তবে গিয়ে। যার জন্য ফর্মুলাটা হয়েছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার ফর্মুলায় 10 গুণিত দশক যুক্ত একক। যদি একই রকম ভাবে যদি তোমাকে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলে, তাহলে 100 গুণিত শতক যুক্ত 10 গুণিত দশক যুক্ত একক হবে।
তাহলে যাই হোক, এটা কেন এলো আমি একটু বলে দিলাম 2 মিনিট। তাহলে ফর্মুলা যখন 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার আসবে তখন তুমি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার ফর্মুলাই হলো 10 গুণিত দশক যুক্ত একক। এটা তোমাকে একটু মনে রাখতে হবে। এবারে মানগুলো বসানো যাক। তাহলে মান যদি বসায় 10 ইন্টু দশক, তার মানে হয়ে গেল তোমার x - 3 প্লাস একক, একক হচ্ছে x, অতএব কত পাচ্ছ 10x প্লাস 10x মাইনাস 330 প্লাস x, অতএব 10x x 11x মাইনাস 30। এটা হয়ে গেল আমাদের 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 10x মাইনাস 30 প্লাস x। এরপর তাহলে তুমি সংখ্যাটা পেয়ে গেছো। অতএব আমাদের 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হলো এইটা। ক্লিয়ার আছে এতটা পর্যন্ত? দেখে নাও। এরপর আমরা শর্তানুসারে আসছি। এইখান থেকে যেটা হবে শর্তানুসারে বা প্রশ্নানুসারে, তুমি যেটা খুশি লিখতে পারো, শর্তানুসারে বা প্রশ্নানুসারে। যেমন যেমন বলেছে তেমনি তেমনি করবে। সংখ্যাটি থেকে, সংখ্যা কোনটা? অবশ্যই সংখ্যা হচ্ছে এটা। এখানে 3টা বিষয় আছে, এককের অঙ্ক, দশকের অঙ্ক এবং মূল সংখ্যা, যাতে যেন গুলিয়ে না যায় তোমাদের। তাহলে সংখ্যাটি থেকে, তাহলে এই হলো সংখ্যা, আমি লিখে নিচ্ছি 11x মাইনাস 30। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, তাহলে বিয়োগ করবে কাকে? অঙ্ক দুটির গুণফল। এই হলো দুটি অঙ্ক, তাহলে এদের গুণফল মানে x ইন্টু এক্স মাইনাস 3। তাহলে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, ক্লিয়ার আছে? বিয়োগ করলে, অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে 15 হয়। তাহলে সমান কত হবে? 15 হয়। আশা করি ক্লিয়ার কথাটা। আমি তা একবার বলে নিই, আরেকবার দেখে নাও। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল, অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, বিয়োগ করে দিলাম, তাহলে বিয়োগফল হচ্ছে 15। বিয়োগফলটা দেখো কত হলো? 15। ক্লিয়ার আছে? বাকিটা সলভ করে দিয়ে যায়, বুঝতে পারছি, এককের ঘর অঙ্ক পেয়ে যাবো। তাহলে আমরা সলভ করছি। 11x মাইনাস 30 মাইনাস ব্রেকেট তুলো x স্কোয়ার মাইনাস মাইনাস এটা প্লাস 3x ট্রান্সফার করে নাও মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। এরপর মাইনাস এক্স স্কোয়ার ট্রান্সফার করে দিলাম একদিকে, 11টা 3টা 14টা এক্স, আর এটা দুটোই মাইনাস আছে, মাইনাস 45 ইজ ইকুয়াল টু 0। মাইনাস সাইন রাখলে জ্বর এসে যাবে, তাই সাইনটাকে চেঞ্জ করে দাও, সবগুলোকে চেঞ্জ করে দিই। মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস, আর ওদিকে তো 0 আছে। আমি এক কথায় কি করলাম, মাইনাস কমন নিলাম, ওদিকে ট্রান্সফার করে দিলাম। তাহলে অত সময় দরকার হয় না, সবগুলো সাইন চেঞ্জ করে দাও। আর 0 তো সাইন চেঞ্জ করলেও তাই থেকে যায়। তাহলে মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস করে দিলাম। এরপর আমরা চাইলে এটা করতে পারি। এরপর আমরা মধ্যসহগে আসছি। তাহলে মধ্যসহগ শুরু করা যাক। এক্স স্কোয়ার 45 আছে, 45কে ভাঙো যেন 14 হয়। 3 15 45, 5 9 45, 9 মাইনাস 5 প্লাস 45 ইজ ইকুয়াল টু 0। x minus 9, x minus 9 is equal to 0, x minus 9 into x minus 5 is equal to 0। দেখে নাও, এটা পর্যন্ত আশা করি আমাদের ঠিক আছে। এইবার আমরা মধ্যসহগকে কাজ শেষ করে নিয়েছি। এবার আমরা ছেড়ে দুটো আলাদা আলাদা মান বার করতে শুরু করছি। তাহলে দুটো পাঠ করে নিই। তাহলে অতএব x minus 9 is equal to 0 পাচ্ছ, x minus 5 is equal to তুমি 0 পাচ্ছ। এরপর আলাদা করে নাও দুটো। তাহলে যদি আমরা আলাদা করে নিই, তাহলে x is equal to 9 আর x is equal to 5 পাচ্ছি। x is equal to 9 আর x is equal to 5 পেলাম। তাহলে আমরা এককের ঘরের অঙ্ক দুটো পাচ্ছি, 9 অথবা 5। যেহেতু দুটোই পজিটিভ আছে তাই তোমার ছেড়ে দেওয়ার কোনো প্রশ্ন নেই। তাহলে আমাদের উত্তর হবে, এতএব প্রশ্নটা এককের অঙ্কই বার করতে বলেছে, এককেরটা x ধরেছিল, এতএব সংখ্যাটির এককের অঙ্ক হবে 9 অথবা 5, 9
অথবা 5। বাস, শেষ হয়ে গেল। চলে আসছে আমার পরের প্রশ্নে। চলে আসছে আমরা 7 প্রশ্নে। 7 প্রশ্ন ভালো প্রশ্ন, সহজই পড়ে, একটু বুঝতে হবে এক দু জায়গায়, বাস আর কিচ্ছু নয়। আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে। আমাদের তো অনেকগুলো নল ছিল। নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.1 মিনিটে পূর্ণ হয়। দুটো নল যদি তুমি চালিয়ে দাও তাহলে 11.9 মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ হয়ে যায়। এবারে যদি নল দুটি আলাদা আলাদাভাবে খোলা থাকে, মানে দুটি নল যদি আলাদাভাবে খোলো, তাহলে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নল থেকে 5 মিনিট বেশি সময় নেয়। তার মানে একটা নল যত তাড়াতাড়ি ভরবে আরেকটা নল আর 5 মিনিট বেশি সময় লাগবে। তার মানে ওই নলটা সরু পড়ে, আর যেটা তাড়াতাড়ি হবে সেটা মোটা পড়ে। যাই হোক, মোটা সরু দরকার নেই। প্রতিটি নল পৃথকভাবে মানে আলাদাভাবে যদি খুলে দাও তাহলে চৌবাচ্চাটা কত সময় পূর্ণ হবে। খুব সুন্দর সাধারণভাবে বোঝাচ্ছে, দেখো আমি একবারই তুমি বুঝতে পারবে পুরোটা। প্রথম আমার কাজ হবে যে কতটা জল ভরবে না ভরবে তা কিছু দেওয়া নেই, তাহলে চৌবাচ্চার জলধারণ ক্ষমতাটাকে আমরা এক্স ধরে নিই, আগে সরি 1 ধরে নিই। পুরো চৌবাচ্চাটা ভর্তি করতে কতটা জল এটা তো দেওয়া নেই কোথাও, আমরা আগে 1 অংশ ধরে নিচ্ছি, বাকিটা তারপরে। তাহলে প্রথম কাজ করো, ধরি চৌবাচ্চার জলধারণ ক্ষমতা 1 অংশ। পূর্ণ চৌবাচ্চা মানে 1 অংশ। এরপর বলেছে যে নল দুটি যখন আলাদা আলাদাভাবে খোলা থাকে তখন চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নল থেকে 5 মিনিট বেশি সময় নেয়। তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রথম নলটি সময় নিচ্ছে এক্স মিনিট, আর দ্বিতীয় নলটি, কারণ বার করতে বলেছে কোন নলটা কত সময় পূর্ণ করবে চৌবাচ্চাটাকে, তাহলে প্রশ্ন থেকে উত্তর শুরু হয়। তাহলে ধরে নাও প্রথম নলটা এক্স মিনিটে চৌবাচ্চাটাকে পূর্ণ করবে, তাহলে দ্বিতীয় নলটা কততে, ওর থেকে 5 মিনিট বেশি, তার মানে x+5 হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি প্রথম নলটি এক্স মিনিটে এবং দ্বিতীয় নলটি, প্রথম নলটা যদি এক্স মিনিট ধরে নিই আমি, তাহলে দ্বিতীয় নলটা কি বলেছে তার থেকে 5 মিনিট বেশি সময় নেয়, তার মানে +5। তাহলে দ্বিতীয় নলটি x+5 মিনিটে চৌবাচ্চা পূর্ণ করে, তাহলে আমি ধরে নিলাম প্রথম নলটা এক্স মিনিটে চৌবাচ্চাটা ভর্তি করবে, পুরো চৌবাচ্চা মানে কত 1 অংশ, আর দ্বিতীয় নলটা x+5 মিনিটে পূর্ণ করবে কতটা, পুরো চৌবাচ্চা মানে 1 অংশ। এইবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, আমরা এক কাজ করছি, প্রথম নলটা যদি এক্স মিনিটে পুরো চৌবাচ্চা পূর্ণ করে, যদি তুমি দুটোকে একসঙ্গে চালিয়ে দাও, এই যে কথাটা বলেছে দেখো, যে নল দুটি চৌবাচ্চাটি 11.9 মিনিটে পূর্ণ করে, দুটি নল যদি একসঙ্গে খুলে দাও তাহলে এত মিনিট সময় লাগবে। তাহলে দুটো নলকে যদি একসঙ্গে খুলে দেওয়া হয় কত সময় লাগবে, এই ধরনের প্রশ্ন তুমি মনে করো আগের ক্লাস 7-8 করেছো, যে এ বি এক একটি কাজ একদিনে করে, এই ধরনের যে অঙ্কগুলো ছিল তাতে তুমি মনে করে দেখো সবসময় 1 ঘন্টায় বা একদিনে বার করতে হতো, এখানে তোমাকে সেই কাজটা করতে হবে। আমরা প্রথম নলটা আসছি, দেখো প্রথম নলটি এক্স মিনিটে ভর্তি করে 1 অংশ, তাহলে 1 মিনিটে ভর্তি করে 1/x অংশ। জিনিসটা ভাবো, একদম সহজ অঙ্ক, দেখো এখন তুমি বুঝতে পারো, পুরোটা শেষ হয়ে যাবে। প্রথম নলটা x মিনিটে ভর্তি করে 1 অংশ, তাহলে 1 মিনিটে কত ভর্তি করবে 1/x অংশ, ছেড়ে দাও। দ্বিতীয়টা একই রকম করে দাও, আবার
দ্বিতীয় নলটি এটা কত সময় হবে x+5 মিনিটে, দ্বিতীয় নলটি x+5 মিনিটে ভর্তি করে এক অংশ, তাহলে 1 মিনিটে ভর্তি করে 1/x+5 অংশ। ঠিক আছে তো, আশা করি এত পর্যন্ত অসুবিধা নয়। সমস্ত অংশ জলধারণ ক্ষমতা এক ধরে নিলে প্রথম নলটা x মিনিটে ভর্তি করে পুরো চৌবাচ্চা, আর দ্বিতীয় নলটা 5 মিনিট বেশি, তাহলে x+5 মিনিটে দ্বিতীয় নলটা চৌবাচ্চাটা পূর্ণ করে। এরপর প্রথম নলটা x মিনিটে পুরো চৌবাচ্চা ভর্তি করছে মানে এক অংশ, তাহলে 1 মিনিটে কত বার করলো? দ্বিতীয় নলটা x+5 মিনিটে এক অংশ করছে, তাহলে 1 মিনিটে কত করে? এবারে দুটোরে তুমি যখন এক এক বার করে নিলে এইবারে দুটোকে একসঙ্গে চালাও। এই ধরনের অঙ্কের নিয়মে পড়ে যে তোমাকে একে একে বার করতে হবে, 1 ঘন্টা 1 ঘন্টা, 1 মিনিট 1 মিনিট, একদিনে একদিনে নিয়মে পড়ে। তাহলে এবার তুমি দুটো নল একসঙ্গে চালাও, তাহলে দুটো নল যদি তুমি একসঙ্গে চালাও তাহলে এ 1 মিনিটে এতটা ভর্তি করতে পারে, দ্বিতীয়টা 1 মিনিটে এতটা ভর্তি করতে পারে। এবারে যদি দুটো নলকে তুমি একসঙ্গে চালিয়ে দাও তাহলে 1 মিনিটে কতটা ভর্তি করবে? নিশ্চয়ই ও নিজে নিজে ভর্তি করবে, তার মানে এতটা প্লাস এতটা। তাহলে এবার আমরা দুটি নলকে একসঙ্গে যদি চালাই, এতএব দুটি নল একসঙ্গে 1 মিনিটে ভর্তি করে কতটা করবে? তাহলে প্রথম নলটা 1 মিনিটে এত অংশ, আর দ্বিতীয় নলটা 1 মিনিটে এত অংশ, তাহলে দুটো নলকে যদি একসঙ্গে চালিয়ে দাও তাহলে 1 মিনিটে কতটা করবে? যোগ করে দিচ্ছি দুটো, তাহলে 1/x প্লাস 1/x+5, দুটোকে যোগ করে নিচ্ছি 1/x+5। তাহলে আমি লসাগু করছি x × x+5, তাহলে x হলো ইন্টু x+5, লসাগু x × x+5, আর উপরে x+5 একে x+5 প্লাস x এক x, তার মানে আমাদের ফাইনালি হলো 2x + 5, 2x + 5 বাই x² প্লাস 5x। আশা করি ক্লিয়ার আছে কথাটা এতটা? তুমি যতটাই সলভ করো, এটা যতটাই সলভ করো, আমি এটা রেডি করে দিলাম, এটাকে x 2x + 5 x² + 5x ব্র্যাকেট তুলে দিলাম। তাহলে তুমি কি পেলে লক্ষ্য করো, দুটি নল একসঙ্গে 1 মিনিটে কতটা ভর্তি করছে? এত অংশ ভর্তি করছে। তাহলে দুটি নল একসঙ্গে 1 মিনিটে ভর্তি করে এত অংশ পেয়েছ। আচ্ছা তুমি লক্ষ্য করো উপরে কি বলেছে, দুটি নল দুটি দিয়ে চৌবাচ্চাটা এত মিনিটে পূর্ণ হয়ে যায়, তার মানে 1 মিনিটে যদি চৌবাচ্চাটা দুটি নল একসঙ্গে 1 মিনিটে এত অংশ ভর্তি করে, তাহলে আমরা দেখে নেব 11/1 মিনিটে কত অংশ পূর্ণ করে। তাহলে 11/1 মিনিট, এতএব 11/1 মানে 11 কে 11, সরি 9 11 99 আর 1 100, 100/9 মিনিটে পূর্ণ করে কত করবে ভেবে না তুমি? আমি কি করেছি আগের লাইনটা, দুটি নল 1 মিনিটে ভর্তি করে এত অংশ, এত অংশ, তার মানে ফাইনালি তুমি কি পাচ্ছ? 1 মিনিটে ভর্তি করে এত অংশ। এবার আমি নিচে লিখছি, তাহলে এত মিনিটে পূর্ণ করে কত অংশ, গুণ করে দেব। তাহলে 2x + 5 বাই x² + 5x ইন্টু এটা 100/9। দেখে না কি বললাম কথাটা, আমি আবার বলছি, একটা নল 1 মিনিটে এত অংশ করে, আরেকটা নল 1 মিনিটে এত অংশ করে, তাহলে দুটো নল একসঙ্গে 1 মিনিটে এত অংশ করে। এবারে দুটো নল একসঙ্গে 1 মিনিটে যদি এতটা ভর্তি করে, তাহলে 11/1 মিনিটে কতটা ভর্তি করছে দেখে নিচ্ছি, গুণ হয়ে যাবে। 1 মিনিটে যদি এতটা করে 100/9 মিনিটে গুণ হয়ে গেল, এইটা গুণিতে এইটা সমান কত পাচ্ছ তুমি দেখো, সমান আমরা পাচ্ছি 200x প্লাস 5x হয় 500 বাই 9x² প্লাস 5 9 45, এত অংশ। দেখেন এত অংশ আমরা পাচ্ছি এটা সব মিলিয়ে। তাহলে 200x 5x হয় 500 9x² 5 9 45x, টোটাল 100/9 মিনিটে বা 11/1 মিনিটে দুটো কল ভর্তি করছে এত অংশ।
এবার তুমি শেষ জায়গায় পৌঁছাও, আমাদের বোঝার কাজ শেষ। শেষ কি হচ্ছে যে নল দুটি দিয়ে 11/1/9 পূর্ণ হয়ে যায় চৌবাচ্চাটা, চৌবাচ্চাটা পূর্ণ হয়ে যায়। চৌবাচ্চা পূর্ণ হয় মানে কতটা জল, চৌবাচ্চার জল ধারণ ক্ষমতা কত হচ্ছে 1 অংশ, চৌবাচ্চায় জল কতটা আছে 1 অংশ, আর চৌবাচ্চাটা ভর্তি হচ্ছে 11/1/9, তাহলে 11/1/9 কতটা জল ভর্তি করছো, এত অংশ জল ভর্তি করছো। তার মানে 11/1/9 সমস্ত চৌবাচ্চা ভর্তি হচ্ছে, তার মানে কত অংশ 1 অংশ। তার মানে 11/1/9 সমস্ত চৌবাচ্চার জল এতটা, এত অংশ মানে কত অংশ, আসলে এত অংশ মানে 1 অংশ। তাহলে শর্তানুসারে কি হবে, এই যে অংশটা 11/1/9 ভর্তি হয়েছে, এইটাই সমস্ত চৌবাচ্চার জল ভর্তি হয়েছে, তার মানে কত অংশ জল 1 অংশ। তাহলে এবার শর্তানুসারে আসছি, এইবার আমার শর্তানুসারে আসছি। অতএব শর্তানুসারে কি দাঁড়াচ্ছে, এইটা 200x প্লাস 500/9x² প্লাস 45x, 200x প্লাস 500/9x² প্লাস 45x, এই অংশটা সমান হলো 1 অংশ। এইটাই সমস্ত জল এত মিনিটে ভর্তি হচ্ছে, আর সমস্ত জল মানে তো সে 1 অংশ। ব্যাস, শর্তানুসারে হয়ে গেল। এবারে তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করে অ্যান্সার বার করো। এত 9x² ক্রসটা আগে করছি, ইজিক্যাল টু এটা 200x প্লাস 500 ট্রান্সফার করছি, 9x² প্লাস 45x মাইনাস 200x মাইনাস 500 ইজ ইকুয়াল টু 0। 9x² মাইনাস 155 বিয়োগ করে নিচ্ছে x মাইনাস 500 ইজ ইকুয়াল টু 0। দেখে নাও, এবার আমরা মধ্য সহগে আসবো, এখান থেকে মধ্য সহগ শেষ করছি। তাহলে এবার আমরা একটু মধ্য সহগ শেষ করে নিই। প্রথমত 500 আর 9কে গুণ করো, তবে গিয়ে দেখবে 155। আমি এখানে করছি 500 আর 9কে গুণ, 509 4500, 4500 ভেঙে দাও যেন 155 আসে। তাহলে 5 9 45, 5 18 90, আচ্ছা 5 আর 90 900, যোগ বিয়োগ করলে তুমি 155 পাবে না। 5 5 25 আর 180, 25 180 বিয়োগ করলে 155 হচ্ছে। তাহলে 180 মাইনাস 25, তাহলে আমি এখানে খাওয়াচ্ছি। অতএব 9x² মাইনাস 180x প্লাস 25x মাইনাস 500 ইজ ইকুয়াল টু 0। অতএব 9x x মাইনাস 9 দুগুণা 18 প্লাস 25 হয়ে যাবে x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। অতএব x মাইনাস 20 ইন্টু 9x প্লাস 25 ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার শেষ কাজ করে নিই, দুটো পার্ট আলাদা করে নিই। যদি দুটো পার্ট আলাদা করে নিই, x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0 আর 9x প্লাস 25 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে x এর মান 20 পাচ্ছি, আর এখান থেকে x এর মান মাইনাস 25/9 পাচ্ছি। প্রথমত x তুমি ধরেছ মিনিট, তাই আমরা মাইনাস ধরতে পারি না। তাহলে এখানে তুমি লিখবে যেহেতু সময়কে সময় কখনো ঋণাত্মক হতে পারে না, তাই x এর মান হবে 20 মিনিট। তাহলে এতএব আমরা শেষ ভাষাটুকু লিখছি আমরা, যে যেহেতু সময় ঋণাত্মক হবে না, তাই x ইজ ইকুয়াল টু 20। যেহেতু সময় ঋণাত্মক হবে না, তাই x ইজ ইকুয়াল টু 20। এতএব আমরা প্রথম যে মানটা, এতএব আমরা লিখছি যে প্রথম দুটি নল বলেছে, প্রথম নলটি x মানে 20 মিনিটে, অতএব প্রথম নলটি x 20 মিনিটে, কমা দ্বিতীয় নলটি
আর 5 মিনিট বেশি, x+5 তার মানে 20+5 25 মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চাটা পূর্ণ করে। আশা করি বুঝতে পেরেছো, দেখে নেবে ভালো করে একবার। আজকের ভিডিও এতটাই থাক, থ্যাংক ইউ এবং অবশ্যই গুড ডে।